আপনার বাচ্চা কি কথা শুনে না, রেগে যায়? এটা কি সত্যি দুষ্টামি? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্পিচ টর্চ উইথ ইসরাতে আরেকটা এপিসোডে। আপনি একা নন, অনেক বাবা মাই প্রতিদিন এই চ্যালেঞ্জ ফেস করেন। কিন্তু জানেন কি, বেশিরভাগ সময়ই এটা খারাপ ব্যবহার নয়, বরং বাচ্চার একটি সংকেত যা সে অন্যভাবে বোঝাতে পারছে না। আমাদের কাছে বাবা মারা যা বলেন, আমার বাচ্চা একদমই কথা শুনে না, ছোট ছোট বিষয়ে রেগে যায়, জিনিসপত্র ছড়ে, জিনিসপত্র ভেঙে ফেলে, ক্লাসে বসে না, খায় না, সারাক্ষণ কাঁদে, অন্য বাচ্চাদের মারে বা কামড় দেয়। প্রশ্ন হলো, এগুলো কি সবসময় খারাপ ব্যবহার? না, অনেক সময় এগুলো হলো শিশুর ভাষা। যখন সে কথা দিয়ে কোনো কিছু বোঝাতে পারে না, তখন সেটা আচরণ দিয়ে বোঝায়। তো আজকের আমাদের বিষয় হচ্ছে বিহেভিয়ারাল প্রবলেম। অনেক প্যারেন্টস আমাদেরকে জিজ্ঞেস করছিল যে বিহেভিয়ার প্রবলেমটা কি আসলে। বিহেভিয়ার প্রবলেম হলো এমন একটি আচরণ যা শিশুর বয়স অনুযায়ী স্বাভাবিক নয়, বারবার ঘটে, ওকেশনালি নয়, দৈনন্দিন জীবনে শেখা বা সম্পর্ক তৈরিতে বাধা সৃষ্টি করে। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, একটা বাচ্চার গল্প। সেই বাচ্চাটা প্রতিদিন স্কুলে যেত, কাঁদতো, মা ভাবতো বাচ্চাটা হয়তো বা জেদি। কিন্তু স্পিচ থেরাপিতে জানা গেল ক্লাসরুমের ফ্যানের শব্দে ওর সেন্সরি সিস্টেমটা সহ্য করতে পারছে না, এটার ফলে সে স্কুলে যেতে পারছে না। তো ছোট একটা অ্যাডজাস্টমেন্ট তার লাইফটা বদলে দিল। সেটা কি? ফ্যানের নিচে বসানোটা বন্ধ করার পর থেকে বাচ্চাটি রেগুলার খুশি মনে স্কুলে যাওয়া শুরু করলো। আচরণের পেছনে একটা কারণ আছে, সেটা খুঁজে বের করাই হলো প্রথম ধাপ। কেন এই বিহেভিয়ার প্রবলেমগুলো করে? সাধারণত 5টি প্রধান কারণ আছে যেগুলোর কারণে বাচ্চারা এই বিহেভিয়ার প্রবলেমগুলো করে। যেমন স্পিচ ডিলে বা কমিউনিকেশন ডিফিকাল্টি যখন থাকে, বাচ্চা নিজের আবেগ, কষ্ট ভাষায় প্রকাশ করতে যখন পারে না, তখন ফ্রাস্ট্রেশন আকারে এইভাবে করে তার প্রকাশ করে। সেন্সরি প্রসেসিং প্রবলেম যদি থাকে বাচ্চার, শব্দ, আলো, গন্ধ, স্পর্শ এগুলো বাচ্চার কাছে যদি অস্বস্তিকর বলে মনে হয়, তখন সে কান ঢেকে ফেলে, জিনিসপত্র ছড়ে বা সেখান থেকে পালিয়ে যেতে চায়, কাপড় চোপড় পরতে চায় না। সো এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চার মধ্যে যদি অ্যাটেনশন বা ইম্পালসিভ কন্ট্রোলের সমস্যা থাকে, যেমন অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, যারা হচ্ছে মনোযোগ ধরে রাখতে পারে না, সব কাজে তাড়াহুড়ো করে বা বসে থাকতে পারে না, তখন এই সমস্যাগুলো তার বিহেভিয়ারের উপরে পড়ে। ইমোশনাল বা এনভায়রনমেন্টাল স্ট্রেস, বাসায় অতিরিক্ত শাসন বা অস্থিরতা, মনোযোগ বা ভালোবাসার যদি অভাব বাচ্চারা ফিল করে, অতিরিক্ত যদি স্ক্রিন টাইম হয়, রুটিন যদি ঠিক না থাকে, তাহলে বাচ্চার মধ্যে বিহেভিয়ারাল প্রবলেমগুলো তৈরি হয়। ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা মেডিকেল ইস্যুস যদি থাকে, বাচ্চার মধ্যে যদি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার বা স্লিপ প্রবলেম বা যদি কোনো ক্রনিক পেইন বাচ্চার মধ্যে থাকে, তাহলে বাচ্চার বিহেভিয়ার ইস্যুস গুলো তৈরি হয়। আপনার বাচ্চার মধ্যে কি এই লক্ষণগুলো আছে? একটু কুইকলি চেক করে নেবেন। ঘন ঘন রাগ করা বা ট্রেন্ট্রাম যদি সপ্তাহে 3 দিনের বেশি হয়, কথা বলতে দেরি বা জড়তা যদি থাকে, চোখে চোখ রাখে না বা সামাজিক ইন্টারাকশনটা এড়িয়ে যায়, নতুন পরিবেশ বা মানুষ দেখে যদি ভয় পায়, একই কাজ বারবার করে, যেটাকে আমরা রিপিটেটিভ বিহেভিয়ার বলি, খাওয়া বা ঘুমের যদি কোনো সমস্যা থাকে, যদি এগুলোর মধ্যে দুটোর বেশি উত্তর হ্যাঁ হয়, তাহলে অবশ্যই একজন চাইল্ড সাইকোলজিস্ট, ডেভেলপমেন্টাল পেডিশিয়ান বা একজন থেরাপিস্টের অবশ্যই পরামর্শ নেবেন। আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে যেগুলো একেবারেই ঠিক নয়। সেগুলো যদি আমরা চেঞ্জ করতে না পারি, বাচ্চার মধ্যে আমরা বিহেভিয়ারের উন্নতি আনতে পারবো না। আমরা অনেকেই মনে করি বাচ্চারা দুষ্ট তাই এমন করছে, কিন্তু আসল কথা হচ্ছে বেশিরভাগ সময় এটা কমিউনিকেশন বা সেন্সরি ইস্যুস কারণে এইগুলো হয়ে থাকে। আমরা ভাবি বড় হলে সবকিছু ঠিক হয়ে যাবে। রং। আর্লি ইন্টারভেনশন জরুরি, দেরি হলে বাচ্চার সমস্যাটা আরো বেশি বাড়তে পারে। মারলে বা বকলে বাচ্চাটা শিখবে। রং। পানিশমেন্ট আচরণকে আরো বেশি খারাপ করে তোলে। পজিটিভ অ্যাপ্রোচে বাচ্চার সাথে কাজ করতে হবে। শুধু এডিএইচডি, অটিজমে বিহেভিয়ার প্রবলেমগুলো তৈরি হয়। রং। স্পিচ ডিলে, এনজাইটি, স্ট্রেসেও এই ধরনের বিহেভিয়ারগুলো শো করতে পারে। সো এখন কি করবেন প্যারেন্টসরা? আপনারা কি করতে পারেন বাচ্চাদের জন্য? প্রথমত, বকাঝকা নয়, প্রথমে পর্যবেক্ষণ করুন যে কখন এই আচরণটা হয়, কোন জায়গায় এই আচরণটা হয়, কোন সময় এটা বেশি ট্রিগার করে। এটা একটা ডায়েরিতে নোট ডাউন করে রাখুন। বাচ্চার জায়গায় নিজেকে রাখুন, ভাবুন ও হয়তো কষ্ট পাচ্ছে, বুঝাতে পারছে না। রুটিন ও এনভায়রনমেন্ট ঠিক রাখুন, নির্দিষ্ট সময়ে খাওয়া, নির্দিষ্ট সময়ে ঘুম, নির্দিষ্ট সময়ে খেলা। স্ক্রিন টাইমটাকে সীমিত করা, 2 বছরের কম হলে একদমই নয়, 2 থেকে 5 বছর হলে ম্যাক্সিমাম 1 ঘন্টা সারাদিনে। পজিটিভ রেইনফোর্সমেন্ট ব্যবহার করুন, যেমন প্রত্যেকটা কাজের জন্য প্রশংসা করুন, যেমন তুমি ওয়াও খুব ভালো পেরেছো, তুমি খুব ভালো কাজটা করছো।
ক্লিয়ার এবং সিম্পল ইনস্ট্রাকশন দিন। ঘর গুছিয়ে রাখার বদলে খেলনাগুলো বাক্সে রাখো, এই ধরনের ইনস্ট্রাকশনগুলো দিন। অবশ্যই নিজের মেন্টাল হেলথকে দেখুন। যদি আপনি স্ট্রেসে থাকেন, বাচ্চাও সেটা ফিল করবে। প্রয়োজনে নিজেও হেল্প নিন। আর প্রফেশনাল হেল্প নিতে অবশ্যই দ্বিধাবোধ করবেন না। স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট বা চাইল্ড সাইকোলজিস্ট এরা আপনাদের সাথী। ইনারা আপনাদেরকে কখনোই জাজ করবেন না। কখন স্পেশালিস্ট দেখাবেন, কুইকলি একটু মিলিয়ে নেবেন। বাচ্চার আচরণ কি বয়স অনুযায়ী আনইউজুয়াল? এটা কি 3 মাসের বেশি সময় ধরে চলছে? এটা কি তার ডেইলি লাইফে প্রবলেম তৈরি করছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এখনই একজন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করা উচিত। আপনি একা নন, প্রতিটি বাচ্চা আলাদা। কেউ তাড়াতাড়ি শেখে, কেউ একটু শিখতে সময় নেয়। কেউ শব্দ পছন্দ করে না, কেউ স্পর্শ সহ্য করতে পারে না। বিহেভিয়ার প্রবলেম দুষ্টামি নয়, এটা আপনার বাচ্চার জন্য বোঝার ভাষা। আর আপনি যদি সেই ভাষা বুঝতে পারেন, সমাধানও হবে সহজ। আপনার ভালোবাসা আর ধৈর্যই হচ্ছে সবচেয়ে বড় থেরাপি। আপনার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করুন। আপনার বাচ্চা কি এমন কোনো আচরণ করছে যেটা আপনি বুঝতে পারছেন না? কমেন্ট করে আমাদের জানান। আমরা চেষ্টা করব আপনার প্রবলেমের সমাধান খুঁজতে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে শেয়ার করুন অন্য প্যারেন্টসদের সাথে, যা তাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।